আবিদ জানালার পাশে বসে প্রকৃতির এই মায়াবী দৃশ্যগুলো দেখছিল। হঠাৎ বাসটি জোরে ব্রেক কষে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, এত জোরে কেউ ব্রেক করে? এখনই তো মাথাটা ফেটে যেত। বাস আর যাবে না, যাত্রীরা সবাই নেমে পড়ুন। বাস আর যাবে না মানে কি? বাকি রাস্তা তাহলে কিভাবে যাব? আরে ভাই, আমাদের গন্তব্য এ পর্যন্তই, এরপর আর বাস যায় না। বাকি রাস্তাটুকু সবাই অটো দিয়েই চলে যায়। আপনি কি নতুন নাকি এইদিকে? নামেন নামেন, বাস ব্রেক করবে আবার। কি যে বিপদে পড়লাম, আশেপাশে তো কোনো রিক্সা নেই। বাকি সবাই নিয়ে চলে গেছে, কি যে করি এখন? আবিদ চিন্তা করতে করতে কিছুটা দূরে একটা দোকান দেখতে পেল। যাই, দোকানে গিয়ে বসি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রিক্সা চলে আসবে। ভাই শুনছেন, আমাকে এক কাপ চা দিন তো। ঠিক আছে ভাই, বসেন। আচ্ছা ভাই, এটা কোন গ্রাম? পলাশপুর যাওয়ার কি এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই? এইটা তো শিমুলপুর গ্রাম, তয় পলাশপুর যাওনের আরেকটা পথ থাকলেও ওইটা বন্যার পানিতে নষ্ট হইয়া গেছে। অহন এইটাই রাস্তা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইজান কি পলাশপুর যাইবেন? হ্যাঁ, কিন্তু আমি তো একটাও অটো পেলাম না। সন্ধ্যা পার হয়ে গেছে, অহন তো আর অটো যাইব না মনে হয়। কেন যাবে না কেন? কি যে মুসিবতে পড়লাম। ওই রাস্তা অনেক অন্ধকার থাকে, অন্ধকারে অটো চালাইলে দুর্ঘটনা হইতে পারে, তাই ওই দিকে রাতের বেলা কেউ যায় না। ধুর, তখন যদি ড্রাইভারের সাথে বকবক না করতাম, তাহলে আগে ভাগে নেমে গেলে একটা অটো অন্তত পেয়ে যেতাম। ভাই, ভেতরে আইসা বসেন, জোরে বৃষ্টি আইতেছে। বিপদের মধ্যে বিপদ। এত চিন্তা করেন না, কিছু একটা ব্যবস্থা হইবই। আব্বা আব্বা, তাড়াতাড়ি চলো, মা অনেক অসুস্থ হয়ে গেছে। কি বলিস বাপ, তুই যা, আমি আইতাছি। ভাই, বাইরে বৃষ্টি, দোকান বন্ধ করলে আপনি ভিজা যাইবেন, তাই দোকানটা খোলাই রেখে গেলাম। আমি না আসা পর্যন্ত আপনি অন্য কোথাও যাইয়েন না। ঠিক আছে ভাই, আমি এখানেই বসে আছি, আপনি যান। আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে, ঝামেলার উপর ঝামেলা লেগেই আছে। মানুষের জীবনে ঝামেলা কখনো বলে কয়ে আসে না, আর ঝামেলা জীবনে আসার পেছনেও কারণ থাকে। আপনি কে? আর আমি সজল, দোকানদার ফজল মিয়ার ভাই, সৎ ভাই। কিন্তু আমি তো জোরে শব্দ করে বলিনি, তাহলে আপনি আমার কথার উত্তর দিলেন কিভাবে? অনেকক্ষণ ধরে একা একা বসে আছেন, চা খাবেন আরেক কাপ? হ্যাঁ হ্যাঁ দিন, আপনার ভাই তো অনেকক্ষণ হলো গিয়েছে, সে কি আপনাকে পাঠিয়ে দিল নাকি? হ্যাঁ, মনে করুন সেটাই। লোকটা কেমন যেন রহস্যময়। বাহ মশাই, আপনি তো দেখছি আপনার ভাইয়ের থেকেও ভালো চা তৈরি করেন। তাই নাকি? ধুর, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আবিদ সাহেব, সামনের ওই কুজো লোকটাকে দেখছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমার নাম বলিনি, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনার আইডি কার্ড তো গলায় ঝুলছে, সেখান থেকেই পড়ে জানলাম। ও আচ্ছা। তো কি যেন বলছিলেন, কুজো লোক? হ্যাঁ, ওনাকে তো দেখলাম, হেঁটে হেঁটে গেলেন বৃষ্টিতে ভিজে ভিজে। বয়স্ক লোক এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে কে জানে। হ্যাঁ, ওনার একটা গল্প আছে। শুরু থেকেই উনি এমন ছিলেন না, বছর পাঁচেক আগে থেকে ওনার এই অবস্থা। কেন, কি হয়েছিল?
হুট করে এমন হয়ে গেল কেন বলুন শুনি। এমনিতেও এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছি। তাহলে শুনুন। বৃদ্ধ ছিল একজন ভ্যান চালক। পলাশপুর থেকে শিমুলপুর ভ্যান নিয়ে যাওয়া আসা করত। এমনই একদিন পলাশপুর থেকে শিমুলপুর সে ভ্যান নিয়ে ফিরছিল চাষের জমির রাস্তার পাশ দিয়ে। বুড়ো মানুষ হলেও ভ্যান চালানোর দক্ষতা ছিল তার অনেক। প্রায় 30 বছর ধরে সে ভ্যান চালাচ্ছে। হঠাৎ ক্ষেতের পাশের এক বাড়ি থেকে জোরে চিৎকারের আওয়াজ ভেসে আসে। রহিম চাচা ভ্যান থামিয়ে সে শব্দটা কোথা থেকে আসছে ভালো করে খেয়াল করার চেষ্টা করে। কি ব্যাপার, এত রাতে চিৎকারের আওয়াজ? ওই সামনের বাড়ি থেকে আসছে বলে মনে হচ্ছে। রহিম চাচা ভ্যান থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়িতে পৌঁছে বাড়ির দরজা খোলা দেখে সে ভেতরে প্রবেশ করে। রহিম চাচা দেখতে পায়, বাঁচাও, বাঁচাও, আমাকে এটা কি খাওয়ালে মা? আরে রহিম মিয়া, কখন এলে? এই তোমাদের বাড়ির পাশে দিয়েই যাচ্ছিলাম, দেখলাম জোরে চিৎকারের আওয়াজ আসছে, তাই দৌড়ে আসলাম। আর বলো না, এই ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করতে গেছিল। এখন বিষ খেয়ে থাকতে না পেরে চিৎকার চেঁচামেচি করছে। চাচা, মা মিথ্যে বলছে, তুমি দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে যাও চাচা। আজ বাড়িতে কেউ ছিল না। কই ভাবলাম আজ সতীনের ছেলেকে শেষ করে দিব, কই থেকে রহিম বেটা এসে জুটলো কে জানে। বাপ, তুই চিন্তা করিস না, তোকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই যে রহিম মিয়া, দাঁড়াও, তোমার না মেয়ের বিয়ের জন্য টাকা দরকার? হ্যাঁ, কি হয়েছে তাতে? এই যে এখানে 50,000 টাকা আছে, তোমার মেয়ের বিয়ে আরামে হয়ে যাবে। কিন্তু আপনি আমাকে এত টাকা কেন দিচ্ছেন? চাচা, আল্লাহর দোহাই লাগে, ভ্যান চালাও, আমার অনেক কষ্ট হচ্ছে চাচা। তোমাকে এই টাকা এই জন্য দিলাম, তুমি এত ধীরে ভ্যান চালাবে যে তোমার হাসপাতালে পৌঁছানোর আগেই যেন সতীনের ছেলেটা মইরা যায়। না না, এ কাজ আমি করতে পারবো না। আরেকবার ভাবো, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না এই টাকার জন্যই। রহিম মিয়া অতঃপর ময়না বেগমের কথায় সায় দেয়। টাকাগুলো ময়না বেগমের হাত থেকে নিয়ে নিজের পকেটে রাখে। এরপর ধীর গতিতে ভ্যান চালাতে শুরু করে।